আমার স্বামীকে মোবাইলে একটা ভিডিও দেখাতেই সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি বলবে। আমি রান্নাঘর থেকে ছুরি, রশি, কেরোসিন, লাইটার, বেল্ট এনে ওর হাতে দিলাম। আমার স্বামী একবার আমার দিকে আর একবার জিনিসগুলোর দিকে তাকাচ্ছে। হঠাৎ এমন কাণ্ড করে বসলো, দেখে আমি রীতিমতো ঘাবড়ে যাই। বুঝতেই পারিনি এমনটা হবে। আমার নাম তানজিনা আক্তার। ফ্যামিলিতে মা, বাবা, বড় ভাই আর ভাবি। ভাইয়া বড় একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছে। ভালো মাইনের বেতন পায়। তাতে আমাদের সংসার ভালোই চলে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 1 বছর। ভাবি অনেক ভালো। মা বাবার খুব সেবা করে। এমনকি আমাকে ছোট বোনের মতন ভালোবাসে। আমি কলেজে পড়ি। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। পড়াশোনা মোটামুটি ভালো। দেখতে আমি খুব সুন্দরী, সবাই বলে, কিন্তু আমি জানি না। ভালোই দিন যাচ্ছিল। একদিন আমার ক্লাসমেট আমাকে প্রপোজ করে। ওর নাম মোহাম্মদ জহুরুল চৌধুরী রিফাত। সবাই ওকে রিফাত বলে ডাকে। রিফাত আমাদের কলেজের সেরা ছাত্র। যেমন পড়াশোনায় তেমন দেখতে হ্যান্ডসাম। প্রথমে আমি ভেবেছিলাম আমার সাথে মজা করছে, কিন্তু পরে দেখি না, সত্যি রিফাত আমাকে ভালোবাসে। আমিও মনে মনে ওকে ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি। তবে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। এতদিন পর মনের মানুষ নিজেই ভালোবাসার কথা বলছে, কি করে অ্যাকসেপ্ট না করি। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি ওর দিকে, আর মনে মনে ভাবছি হ্যাঁ বলে দেব। এদিকে আমি কোনো কথা বলছি না দেখে রিফাত বলল, কি হলো, কথা বলছো না কেন? অমন করে কি দেখছো? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, তার জবাব দাও। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি আমি। শুধু একবার বলো, তুমি আমাকে ভালোবাসো? প্লিজ। আর ওয়েট করতে পারছি না। আমি ওর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। তারপর আমতামতা করে বললাম, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এই বলে আর দাঁড়ালাম না, সোজা বাসায় চলে এলাম। সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু। কলেজে গেলে দুজনেরই মোলাকাত হতো। মাঝে মাঝে পার্কে ঘুরতে যেতাম। প্রায় 3 বছর হলো আমাদের সম্পর্ক। এই 3 বছর আমরা খুব কাছে চলে আসি। এমন অবস্থা হয়েছে যে একে অপরকে না দেখে থাকতে পারি না। এদিকে রিফাত আমাকে নিজের করে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। প্রায় বলে, কিছু একটা করতে হবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আর কতদিন এভাবে দেখা করব? আমি বললাম, এখন কি করতে চাও? খুলে বলো তো। রিফাত বলল, তোমাকে বিয়ে করতে চাই। কি বলো তুমি? আমি বললাম, বিয়ে করবে ঠিক আছে, তাহলে তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও। রিফাত বলল, আমিও এটা ভাবছি। আগামী শুক্রবার গেলে কেমন হয়? আমি বললাম, মন্দ না। কয়টা বাজে যাবে? রিফাত বলল, আগামী শুক্রবার বিকেল 5টার দিকে যাব। তোমার ফ্যামিলিকে বলে রেখো। আমি বললাম, ঠিক আছে। সেদিন আরও কিছুক্ষণ গল্প করে আমি বাসায় চলে আসি। আমার আর রিফাতের ব্যাপারে ভাবি সব জানে। বাসায় এসে ভাবিকে রিফাত যা যা বলল সব বললাম। সব শুনে ভাবি বলল, চিন্তা করিস না, আমি মা বাবাকে রাজি করাবো। আমি বললাম, ভাইয়া যদি রাজি না হয়? ভাবি বলল, এই নিয়ে তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো। অফিস থেকে ফিরতে আজ রাত হলো ভাইয়ার, কারণ আজ বিদেশি ভাইয়ারের সাথে মিটিং ছিল। রাতে ভাবি রিফাতের ব্যাপারে ভাইয়াকে সব বলল। প্রথমে ভাইয়া একটু রাগারাগি করে এবং ভাবিকে বকা দেয়, কিন্তু ভাবি হাল ছাড়ল না। ভাইয়াকে অনেক কষ্টে ম্যানেজ করে। তার পরের দিন সকালে মা বাবাকে জানায় রিফাতের কথা। সবাই শুনে প্রথমে অমত করলেও পরে রাজি হয়ে যায়। শুক্রবারে রিফাত তার মা বাবাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমাকে দেখে ওনাদের পছন্দ হয়। এদিকে রিফাতকেও পছন্দ করে আমার ফ্যামিলি। দুই পক্ষের পছন্দে আমাদের বিয়ের কথা পাকা হয়। কারোর কোনো কিছু আবদার নেই। বিয়ের দিন ঠিক হলো আগামী রবিবার। সব কিছু ঠিকঠাক হলো। বিয়ের দিন বরযাত্রী এলো। কাজী বলল, কত টাকা কাবিন দেবেন? আমার বাবা এবং ভাইয়া বলল, 10 লাখ টাকা কাবিন লিখতে। এদিকে রিফাতের বাবা 10 লাখ কাবিন লেখাতে রাজি না। ওনারা বলছে 5 লাখ। তা নিয়ে প্রচুর ঝামেলা হলো। এক পর্যায়ে রিফাতের বাবা বলল, 5 লাখ টাকা কাবিন হলে এই বিয়ে হবে, তা না হলে আমরা ছেলে নিয়ে যাব। এদিকে ভাইয়া বাবা 10 লাখ টাকার নিচে কাবিন দেবে না। মোট কথা বিয়ে ভেঙে যাওয়ার পরিস্থিতি হয়েছে। রিফাতকে ওর বাবা নিয়ে যেতে চাইলে তখন রিফাত বলল, আমি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে তানজিনাকে বিয়ে করব। ছেলের কথা শুনে তিনি খুব রেগে গেলেন। এদিকে রিফাত আমাকে বিয়ে না করে যাবে না। লাস্ট পর্যন্ত দুই ফ্যামিলি এই বিয়েতে রাজি থাকে না। কিন্তু আমরা দুজন থেমে থাকিনি। ওই দিনই সবার সামনে আমাদের বিয়ে হয়। দুই ফ্যামিলির অমতে বিয়ে হওয়ার কারণে ঘর থেকে বের করে দিল আমাদের। এখন আমরা দুজন রাস্তায় হাঁটছি, একে অপরের হাত ধরে। কেউ কোনো কথা বলছি না। একটু পর পর একে অপরের দিকে তাকাচ্ছি। নীরবতা ভেঙে আমি বললাম, সরি, আমার জন্য তোমাকে ঘর ছাড়তে হলো। রিফাত বলল, আর তুমি? তোমাকেও তো ঘর ছাড়তে হলো আমার জন্য। পারলে আমাকে ক্ষমা করো। আমি বললাম, ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। যা হবার হয়ে গেছে। এখন চিন্তা হলো এত রাতে কোথায় যাব আমরা? রিফাত বলল, এখন আপাতত বন্ধুর বাড়িতে। তোমার কোনো আপত্তি নেই তো? আমি বললাম, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। রিফাত বলল, এত ভালোবাসো আমাকে? আমি বললাম,
শুধু ভালোবাসি না, তোমাকে খুব বিশ্বাস করি। রিফাত বলল, কথা দিচ্ছি, তোমার বিশ্বাসের মান রাখবো। এই বলে রাস্তার মাঝখানে আমাকে জড়িয়ে ধরে। রাত বেশি হওয়ার কারণে রাস্তায় কেউ ছিল না, একদম নীরব। মাঝে মাঝে দু একটা গাড়ি যাতায়াত করছে। আমি বললাম, কি করছো, ছাড়ো। রাস্তার মাঝখানে এভাবে কেউ জড়িয়ে ধরে? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? রিফাত বলল, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। আমি বললাম, রাত অনেক হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। রিফাত বলল, ঠিক বলেছ। এই বলে একটা ট্যাক্সিকে দাঁড় করিয়ে আমাকে নিয়ে উঠে পড়ল। প্রায় আধা ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে থামে। রিফাত ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে নেমে আসে। রাত তখন 1টা বাজে। বাড়ির ভেতরে প্রবেশ করে কলিং বেল প্রেস করে রিফাত। আগেই বন্ধুকে ফোন করে বলেছিল আমাকে নিয়ে আসবে, তাই সে জেগেছিল, সাথে তার মা বাবাও। কলিং বেলের শব্দ পেয়ে এসে দরজা খুলে দিল রিফাতের বন্ধু সুজন। সুজনের পিছনে ওর মা বাবা দাঁড়িয়েছিল। আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে ঘরে নিয়ে গেলেন। সেদিন রাতে আমরা আলাদা থাকি, কারণ খাবার খেয়ে গল্প করতে করতে রাত 4টা বেজে গেছে। তাই পরের দিন আমাদের বাসর ঘরে দিল। আমি বসে আছি। রিফাতকে সুজন দরজার কাছে ছেড়ে যাওয়ার সময় বলল, বন্ধু, আজ রাতে বিড়াল মারা চাই, আজ না পারলে কিন্তু পস্তাবি, মনে রাখিস। এই বলে চলে গেল। রিফাত একটু নার্ভাস ফিল করছে। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে আমার সামনে বসে। তারপর আমার ঘুমটা সরিয়ে দিয়ে বলল, তোমাকে আজ নববধূর সাজে দারুণ লাগছে। আমি চোখ সরাতে পারছি না। আজ আমার ভালোবাসা সার্থক হলো তোমাকে পেয়ে। আমি বললাম, তাই বুঝি? রিফাত বলল, সত্যি বলছি, তোমাকে কাছে পেয়ে আমি নিজেকে ভুলে যাচ্ছি। আমার যে আর তর সইছে না। এই বলে আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দিল। আমার কপালে কিস খেয়ে বলল, আজ আমি তোমাকে সারা রাত আদর করব। বাধা দিলেও আমি কিন্তু শুনবো না, বলে দিলাম। এই বলে আমাকে আদরের সোহাগে ভরিয়ে দিতে থাকে। ওর ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছে। আমিও ওকে আদর করতে থাকি। এভাবে আমরা একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিলাম সারা রাত। 2 সপ্তাহ সুজনদের বাসায় কাটালাম। এর মাঝে রিফাত চাকরি পেয়ে গেল। তারপর বাসা ভাড়া নিয়ে আমাকে নিয়ে গেল। সেই থেকে আমাদের জীবনযাত্রা শুরু। সুখেই দিন যাচ্ছে। আমাদের বিয়ে 2 বছর হয়ে গেল। রিফাতের প্রমোশন হলো ম্যানেজার পোস্টে। আগের থেকে ভালো বেতন পায়। কয়েক মাসের মধ্যে নতুন বাড়ি গাড়ি দুটোই হলো। কিন্তু এখনও আমাদের ফ্যামিলি মেনে নেয়নি আমাদের। শুধু এই কষ্ট ছাড়া আর কোনো কষ্ট নেই আমাদের। একদিন রিফাত বলল, আমাদের গাড়ি বাড়ি সব কিছুই আছে, কিন্তু তারপরও মনে হয় কি যেন নেই। আচ্ছা, তোমার মনে হয় না এমন? আমি বললাম, কই না তো, সবই তো ঠিক আছে। রিফাত বলল, ভালো করে ভেবে দেখো, আসল জিনিসটা নেই। আমি রিফাতের কথা কিছুই বুঝতে পারছি না। ও কি বোঝাতে চাইছে? আমি বললাম, কি বলতে চাও? ঝেড়ে কাশো তো। রিফাত কথার মোড় ঘুরিয়ে বলল, পাশে বাড়ির বাচ্চাটা কতটা কিউট, তাই না? দেখলে আদর করতে মন চায়। তোমার কেমন লাগে বাচ্চাটা? আমি এবার বুঝতে পারলাম রিফাত কি বোঝাতে চাইছে। আমি না বোঝার ভান করে বলি, ভালো লাগে, তাতে কি? রিফাত আমার সামনে বসে বলল, তুমি কি কিছুই বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? দেখো, আমি বাবা হতে চাই, চলো না আমরা বাচ্চা নেই। আমি বললাম, বুঝতে পেরেছি তোমার কি চাই, কিন্তু বাচ্চা বললেই তো হয়ে যায় না, তার জন্য মেহনত ও সময় দুটোই চাই। রিফাত আমাকে জড়িয়ে ধরে বলে, মেহনত এখন থেকে শুরু করি, চলো। এই বলে আমাকে আদর করতে থাকে। আমরা বাচ্চার জন্য প্রিপারেশন নিতে থাকি। ওইদিকে রিফাতের কাজের চাপ বেড়ে গেছে। তাই হেড অফিস থেকে একজনকে পাঠিয়েছে রিফাতকে হেল্প করার জন্য। যাকে পাঠিয়েছে সে একটা অল্প বয়সী মেয়ে, দেখতে অসম্ভব সুন্দরী, বলে বয়ান করা যাবে না। ছোট ছোট কাপড় পরে, যার কারণে শরীরের অনেক অংশ বেরিয়ে আসে। এমনি ছেলেদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য তার সৌন্দর্য কাফি। রিফাত মেয়েটিকে দেখে কয়েক মিনিটের জন্য চেতনা হারিয়ে ফেলে। সম্বিত ফিরে মেয়েটির কথায়, হ্যালো স্যার, আমার নাম ইশিকা আক্তার। রিফাত সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যালো মিসেস ইশিকা, প্লিজ সিট। ইশিকা বলল, স্যার, মিসেস না, শুধু মিস, আমার এখনও বিয়ে হয়নি। রিফাত বলল, ওকে মিস ইশিকা, বলুন কি খাবেন, চা না কফি? ইশিকা বলল, আমি কফি খেয়ে এসেছি। জিজ্ঞেস করার জন্য থ্যাংক ইউ, আপনি আমাকে তুমি করে বললে খুশি হব। রিফাত ঠিক আছে বলে কাজ শুরু করলো। প্রতিদিন ইশিকা রিফাত একই সাথে কাজ করত। আগেই বলেছিলাম রিফাত দেখতে হ্যান্ডসাম। প্রথম দেখাতেই যে কোনো মেয়ের নজরে পড়ে, ঠিক তাই হলো। প্রথম দেখাতেই রিফাতকে পছন্দ করে ইশিকা। এদিকে দিন দিন রিফাত ইশিকার প্রতি দুর্বল হয়ে পড়ছে। আজকাল ইশিকা ফাইল দেখানোর নাম করে রিফাতের কাছে আসতে থাকে। নিজের ইচ্ছিতে শরীরের সাথে টাচ করিয়ে বলে, সরি স্যার, আসলে বুঝতে পারিনি। ছেলেরা এমনিতেই মেয়ের পাগল। ইশিকার পরশ রিফাতের ভালো লাগে, তাই কোনো আপত্তি করে না। আরও উৎসাহ দিয়ে বলে, তোমার যেমন কমফোর্টেবল হয় তেমনি কাজ করো, আমার কোনো আপত্তি নেই। তাতে করে ইশিকা আরও প্রশ্রয় পেয়ে গেল। এভাবে দেখতে দেখতে ওদের মাঝে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। অফিস ছুটির পর প্রায় ইশিকার বাড়িতে যায় রিফাত। একে অপরের প্রতি ঘনিষ্ঠতা দিন দিন বেড়েই যাচ্ছে। ইশিকা জানে রিফাত বিবাহিত। জেনে শুনে ইশিকা এমন করেছে। এদিকে আমি কিছুই জানি না। এত কিছু হয়ে গেল আমার অজান্তে।
কিন্তু আমি টেরই পাইনি। রিফাত আমাকে বুঝতে দেয়নি, আমাকে ভালোবাসার কোনো ত্রুটি রাখেনি। এভাবে চলতে থাকে। বাসায় আমি, অফিসে ইশিকা। আমাদের দুজনকে নিয়ে রিফাতের সময় ভালোই কাটছে। একদিন ইশিকা রিফাতকে বিয়ের কথা বলে। বিয়ের কথা শুনে ঘাবড়ে যায় রিফাত। এতদিন সে ইশিকার সাথে এনজয় করেছে, কিন্তু বিয়ের কথা ভাবেনি। এখন বিয়ের কথা শুনে চুপ করে আছে। ইশিকা বলল, কি হলো, কথা বলছো না কেন? আমরা বিয়ে কবে করছি? এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন মেলামেশা করব? রিফাত কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ইশিকা, তুমি তো জানো আমি বিবাহিতা, ঘরে আমার বউ আছে। এখন বলো কি করে কি করব? ইশিকা বলল, এই সিম্পল কথা নিয়ে ভাবার কি আছে? তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। রিফাত বলল, না না, এটা কখনো সম্ভব না। আমি তানজিনাকে ডিভোর্স দিতে পারবো না। ইশিকা বলল, কেন, সমস্যা কোথায়? রিফাত বলল, তানজিনা আমাকে খুব বিশ্বাস করে, আমি কি করে ওর বিশ্বাস ভাঙব? ইশিকা রেগে গিয়ে বলল, ঠিক আছে, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি যখন আমাকে বিয়ে করবে না, তাহলে মিছে মিছে সম্পর্কে জড়িয়ে থেকে লাভ কি? এই বলে ইশিকা চলে যাচ্ছে, কিন্তু রিফাত যেতে দেয়নি। পথ আগলে জড়িয়ে ধরে ইশিকাকে। ইশিকা বলল, ছাড়ো আমাকে, তুমি আমাকে ভালোবাসো না, নিজের স্বার্থের জন্য ইউজ করেছো শুধু। এই বলে ইশিকা কেঁদে ফেলে। রিফাত ইশিকার কান্নার কাছে মোমের মতো গলে গেল। সেই মুহূর্তে আমাকেও সে ভুলে গেছে। ইশিকাকে বলল, এমন করে বলো না, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না। তুমি যা বলবে তাই শুনবো। ইশিকা মনে মনে এটাই চেয়েছিল। তবে এতক্ষণে বুঝে গেছে রিফাত আমাকে কতটা ভালোবাসে। ওর হিংসা হলো আমার প্রতি, মনে মনে কুমতলব করছে আমাকে কিভাবে সরানো যায়, তবে ডিভোর্স দিয়ে না, অন্য পদ্ধতিতে। রিফাতকে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, তবে আমার কথা শুনতে হবে তোমাকে। রিফাত কিছু না ভেবে রাজি হয়ে গেল। কয়েকদিন পর ঈশা বলল, তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে না পারলে পথ থেকে সরিয়ে দাও, তাহলে তোমার আমার মাঝে কোনো বাধা থাকবে না। রিফাত বুঝতে পারল না ইশিকা কি বলতে চাইছে। সে জিজ্ঞেস করল, কি বলতে চাও, খুলে বলো। ইশিকা বলল, দেখো, আমি চাই ওর নাম ও নেশান মিটে যাক, ওকে মেরে ফেলো। রিফাত কি বলে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, কি বলছো তুমি, ওকে মেরে ফেলবো? না না, এটা কোনোভাবেই সম্ভব না। ইশিকা রিফাতকে জড়িয়ে ধরে বলল, কেন জান, তুমি আমার জন্য এটা করতে পারবে না? 2 মিনিটের মধ্যে রিফাতকে বশ করে ফেলে। রিফাত এক কথায় রাজি হয়ে যায় আমাকে মারবে। দুজনে যুক্তি করলো কিভাবে মারবে, যে করেই হোক আমাকে মরতেই হবে। প্রথমে বলল বিষ খাইয়ে মারবে, কিন্তু সেখানেও প্রবলেম পুলিশের। তারপর বলল ঘুমের ওষুধ খাইয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, সেখানেও পোস্টমর্টম করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভাবলো নদীতে ডুবিয়ে মারবে, বলবে সাঁতার জানে না তাই মরে গেছে। তাহলে আর পুলিশের চক্কর থাকবে না। কিভাবে মারবে সেটা ঠিক করে সময়ের জন্য অপেক্ষা করে। কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। প্রায় কয়েকদিন পর রিফাত আমাকে বলল, চলো আমরা দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। আমি বললাম, তোমার কাজের চাপ বেশি, ছুটি পাবে? রিফাত বলল, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। এখন বলো কোথায় যাবে? আমি বললাম, তুমি যেখানে নিয়ে যাবে। রিফাত বলল, সাগর পাড়ে ঘুরতে গেলে কেমন হয়? আমি বললাম, বেশ তো, মন্দ না। তাহলে কবে যাচ্ছি আমরা? রিফাত বলল, আগামী সপ্তাহ চলো। আমি বললাম, তবে তাই হোক। সেই অনুযায়ী আমরা ঘুরতে গেলাম চট্টগ্রাম কক্সবাজার। রিফাত অনেকবার বলছে পানিতে নামতে, কিন্তু আমার ভয় হয়, কারণ আমি সাঁতার জানি না। সাগরের পানি অনেক বড় বড় ঢেউ, যদি তলিয়ে যাই তাহলে কি হবে? আমরা এসেছি 1 সপ্তাহের জন্য ঘুরতে। প্রায় 6 দিন হয়ে গেল, রিফাত আমার কোনো ক্ষতি করতে পারেনি। আজ লাস্ট দিন, কাল আমরা চলে যাব। যা করার আজই করবে রিফাত। বিকেলের দিকে সাগর পাড়ে ঘুরতে গেলাম। রিফাত পানিতে নেমে আমাকে ডাকছে, আমি যাচ্ছি না। রিফাত উঠে এসে জোর করে আমাকে নিয়ে যায়। আমি বাধা দেওয়া সত্ত্বেও সে শোনে না। কোমর পর্যন্ত পানিতে গিয়ে রিফাত আমাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে ঢেউয়ের সাথে মিশে যাই। ঢেউয়ের স্রোতের সাথে উপরে আসছি, আরেকবার নিচে চলে যাচ্ছি। এতে করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সাগর পাড়ে এমনিতে অনেক মানুষ ঘুরতে আসে। আমি ডুবে যাচ্ছি দেখে 2-3 জন লোক আমাকে বাঁচাতে আসে। রিফাত তখনও ওভাবে দাঁড়িয়ে আছে, আমাকে বাঁচানোর চেষ্টা করছে না। যখন দেখলো কয়েকজন লোক এগিয়ে এসেছে, তখন সে চেঁচিয়ে বলল, প্লিজ আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, ও সাঁতার জানে না। সেদিন আমি লোকগুলোর জন্য বেঁচে যাই। তবে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। পানিতে ডুবে যাওয়ার সময় দেখেছি রিফাতের মুখে রহস্যজনক হাসি। তারপরও মনে মনে ভাবলাম, ও আমাকে ভালোবাসে, এমনটা করতে পারে না। রাতে ঘুমিয়ে পড়লাম দুজন তাড়াতাড়ি, কারণ কালকে বাড়ি ফিরতে হবে তাই। রাত তখন 2টো হবে। রিফাতের ফোনে কল আসে। রিংটোনের শব্দে রিফাত জেগে যায়। হাতে ফোন নিয়ে দেখে ইশিকা ফোন দিয়েছে। তারপর আমার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমাচ্ছি, তাই ধীরে ধীরে উঠে বারান্দায় যায়। ততক্ষণে ফোন কেটে যায়। রিফাত ফোন করতে যাবে, তার আগে ইশিকা ফোন করে। এবারে রিংটোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি রিফাত ফোন রিসিভ করে বারান্দার দিকে যাচ্ছে, আর খুব আস্তে আস্তে কথা বলছে। ব্যাপারটা কি বোঝার জন্য আমি উঠে গিয়ে বারান্দার দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম।
এমনিতে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি চুপ করে ওর সম্পূর্ণ কথা শুনলাম। তাতে করে যা বোঝার বুঝে গেলাম। ভাবতে পারছি না রিফাত এমনটা করতে পারে। আমার ভালোবাসা কোথায় কি কমতি ছিল। ফোন কেটে দিয়ে রিফাতকে আসতে দেখে আমি তাড়াতাড়ি এসে শুয়ে পড়লাম। মনে মনে খুব কষ্ট পেলাম, তারপরও নিজেকে দমিয়ে রাখলাম। মনে মনে ভেবে নিলাম ওদেরকে হাতে নাতে ধরতে হবে। পরের দিন ঢাকায় আসতে আসতে রাত হয়ে যায়। পরের দিন সকালে রিফাত অফিসে গেল। আমি দুপুরের দিকে ওর অফিসে গেলাম। লাঞ্চের সময় অফিস ফাঁকা থাকে। সেই সময় সবাই লাঞ্চ খেতে চলে যায়, কিন্তু রিফাত যায় না। দুপুরে খাবার নিজের কেবিনে বসে খায়। আমি অফিসে প্রবেশ করে দাঁড়ালাম না কোথাও। সোজা রিফাতের কেবিনের দিকে এগিয়ে গেলাম। কেবিনের কাছে যেতেই ভেতর থেকে মেহেলি কণ্ঠের হাসির শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ভেজানো ছিল। একটু ফাঁক করে দেখলাম ভেতরে কি হচ্ছে। দেখি রিফাত ইশিকাকে জড়িয়ে ধরে কিস করছে। সে আনন্দে ইশিকা মৃদু শব্দ করছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না রিফাত এতটা নিচে নেমে গেছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করে নিলাম। এরই মাঝে ওদের কথোপকথন সব শুনলাম। কেউ দেখে ফেলবে ভেবে আর দাঁড়ালাম না, সোজা বাসায় চলে এলাম। রাতের জন্য ওয়েট করছি। রাত 10টার দিকে রিফাত বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে খাটে বসে মোবাইল দেখছে। আমি বললাম, তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে? রিফাত বলল, কি? আমি মোবাইলে রেকর্ড করা ভিডিওটা অন করে ওর হাতে দিয়ে রান্নাঘরে চলে যাই। রান্নাঘর থেকে ছুরি, রশি, কেরোসিন, লাইটার, বেল্ট নিয়ে এসে ওর হাতে দিলাম। মোবাইলের ভিডিও দেখে রিফাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ওর পরকীয়া ফাঁস হয়ে গেছে। কি করবে ভেবে পাচ্ছে না। আমি বললাম, আমাকে মারতে চাও বললেই পারতে। এত ষড়যন্ত্রের প্রয়োজন ছিল না। তোমার সামনে সব অস্ত্র এনে দিয়েছি। যেভাবে মেরে আমাকে খুশি হবে সেভাবে মারো, আমি বাধা দেব না। এই নাও সুইসাইড লেটার লিখে দিয়েছি, তোমাকে পুলিশে নিয়ে যাবে না, সেভাবেই লিখেছি। তোমার জন্য নিজের ফ্যামিলির মুখে চুনকালি দিয়ে তোমার হাত ধরে বেরিয়ে এসেছি, শুধু তোমার ভরসায়। এখন তুমিও আমার ভরসা ভেঙে দিয়েছ। আমার যাবার কোনো জায়গা নেই। মেরে ফেলো আমাকে প্লিজ, তোমাকে অনুরোধ করছি, মেরে ফেলো আমাকে। চাই না আমি বাঁচতে। কার ভরসায় বাঁচবো? যাকে এত ভালোবাসলাম সে আমাকে ঠকিয়েছে। ভেবেছিলাম কক্সবাজার থেকে আসার পর তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তোমার সারপ্রাইজ বেঁচে থাকার আশাটুকু পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। সারপ্রাইজের কথা শুনে রিফাত বলল, কিসের সারপ্রাইজ? আমি বললাম, আমি প্রেগনেন্ট। এই খবরটি তোমাকে দিতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে দুনিয়াতে